মেহের আফরোজ সাহসের সঙ্গে বলেছে, এবং সে গতকাল একটা টক শোয়ে বলেছে আমি অ্যারেস্ট হলে হব, আমি সত্য বলে যাব। জুলাই আন্দোলন কি পবিত্র কোরআন শরীফ যেখানে প্রশ্ন করা যাবে না? মুক্তিযুদ্ধ কি কোরআন শরীফ? না, জুলাইকে তো অনেকে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে জুলাইকে নিয়ে অবশ্যই একটা আবেগ কাজ করে। সেই আবেগ না না, তো মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ হয়েছে। না, মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ হয়েছে। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের প্রতি আমাদের সহমর্মিতা, কিন্তু কে কাকে মারলো এটা তদন্ত করতে হবে না? এটা তদন্ত করবেন না কেন আপনি? তদন্ত হবে, কিন্তু মেহের আফরোজ শাওনের স্ট্যাটাসকে আমরা মেনে নিতে পারি কিনা সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনি পারেন না। আমি যেরকম পারি না, দুর্ভাগ্য যে আমি ওই ইউনিভার্সিটির একসময় গর্বিত ছাত্র ছিলাম। রাকসুর জিএস আম্মারের বক্তব্য আপনি মেনে নিতে পারেন না, যে মারলে 1 লাখ হবে? তাহলে এই উভয় ধরনের বক্তব্যগুলোই হচ্ছে আমাদের উগ্র মতবাদের ফসল, তাতে এসে যায় না। আমার কথা, জুলাই আন্দোলন বলেন, 82 থেকে 90 পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলন বলেন, তার আগে 72 থেকে 75 পর্যন্ত জাসদের আন্দোলন, 76 থেকে 79-80 জিয়াউর রহমানের মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের আন্দোলন, 91 থেকে 96 পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে সফল তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, 2002 থেকে 6 পর্যন্ত আবারও যখন বিএনপি 3-4 সালে তত্ত্বাবধায়ককে পলিউট করলো, চাইলো যে তাদের মন পছন্দ চিফ জাস্টিস কে এম হাসান হবে। আপনি তো মূলে যেতে হবে। আপনি একে অপরকে গালিগালাজ দিয়ে আপনার দর্শক বাড়াতে পারেন, আপনার চ্যানেল জনপ্রিয় করতে পারেন, কিন্তু মূল সমস্যা হবে না, সমাধান হবে না। মূলটা কি? মূলটা হচ্ছে আমাদের 55 বছরে আমরা আজ পর্যন্ত 5টা বছর পর পর ভোটের মাধ্যমে ভদ্রভাবে ক্ষমতা হস্তান্তর করব, এইটাই আমরা প্রতিষ্ঠিত করতে পারি না। গণতন্ত্রের যেটা বেসিক কনসেপ্ট, তারপরে তো আপনি উন্নত গণতন্ত্র, মিডিয়া স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, দুর্নীতির বিচার হবে, দুর্নীতিবাজরা, সেইটা তো পরের শব্দ। আমি তো শুরুই করলাম, শেষ কি করব? আপনার সালাউদ্দিন সাহেব যেরকম বলেছে, আজকে আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ যখন মামলা করলো, বিচার বিভাগ সাহস না হলে কি সমস্যা হয়? মহসিন সাহেব গত 2 সপ্তাহ আগে মামলা করলো যে ইউনূসের আমলে যত দুর্নীতি হয়েছে তার বিচার চাই। হাইকোর্ট রিজেক্ট করলো। আচ্ছা, বেশ ভালো কথা, ইউনূস সাহেবরা পবিত্র। আজকে পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বলেছে যে গত 18 মাসে ইউনূস সরকারের যে দুর্দান্ত, যে দুঃসহনীয় 18 মাসে যে দুর্নীতি হয়েছে সেটা দুর্নীতি হয়েছে, এবং টিআইবি তো তাদেরই লোক, ইফতেখারুজ্জামানরা, তারা পর্যন্ত তদন্ত করে যেটা তাদের ইন্ডেক্সে দেখেছে, সুইস ব্যাংকে 44% টাকা বেড়েছে 24-এর 5 আগস্ট থেকে 26 পর্যন্ত, 26-এর জানুয়ারি পর্যন্ত। এবং সালাউদ্দিন সাহেব বলেছে তদন্ত হোক। আমার এখানে হাস্যকর লাগে কি, আপনি শেখ হাসিনাকে সরিয়ে যে সরকারকে আনলেন, সেই সরকার তো আরো ফ্যাসিস্ট হলো। বিচার বিভাগকে আসিফ নজরুল 2 বার ধমক দিল, বেল দেন কেন? এরকম যদি ধমক আনিসুল হক বা এর আগে বিএনপির মন্ত্রী মওদুদ আহমেদ দিত, তাহলে তো বহু লয়ার গিয়ে কন্টেম্প মামলা ফাইল করত। মওদুদ আহমেদ, আনিসুল হকরা ভিতরে ভিতরে যাই করুক, প্রকাশ্যে ভাবে জজদেরকে বকেনি। আমি সারোর ভাই, আমরা তো নীরব হয়ে বসে থাকলাম ইউনূস সাহেবের দিকে তাকিয়ে যে এর একটা মহা কিছু করবে, কিছুই তো করলো না। বরং বাংলাদেশকে একটা নতুন একটা, এমনিতে আগে উপদ্রব ছিলই, পুলিশের বাড়াবাড়ি, দলীয় গুন্ডাদের বাড়াবাড়ি, দলবাজ, সে আরেকটা জিনিস আমাদের উপর চাপিয়ে দিল। আমাদের তরুণ প্রজন্মের সবাইকে না, একটা অংশকে চরম বেয়াদব করে দিল, মব দিয়ে দিল, চাঁদাবাজি দিয়ে দিল। আজকে নিউজ এসছে যে এনসিপির কত নেতারা সিন্ডিকেট করেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বর্ডার পার করা। তো কি হলো? আপনি তো যদি একটা সংস্কার করতে পারতেন যে এই 18 মাস ইউনূস সরকার কোনো দুর্নীতির অভিযোগ নাই, তাহলে তো মানুষ শান্তি পেত। আপনি তো কিছুই করলেন না, আপনি বরং দেশকে আরো পশ্চাৎপদের দিকে নিলেন। ইউনূস সাহেব দায়িত্ব নিল দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, সে মুক্তিযুদ্ধকে রিমান্ডে নিয়ে নিল। সে আমার একমাত্র গর্ব, মহান মুক্তিযুদ্ধকে রিমান্ডে নিল। আর বিদেশ নীতির ক্ষেত্রে ইউএস এর নেতৃত্বে একটা সাম্রাজ্যবাদী জোট ছিল, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে তাদেরও স্বার্থবাদী একটা জোট ছিল, তাও তারা আমাদের মহান মুক্তিযুদ্ধে, আমি বলছি সোভিয়েত ইউনিয়নের ভূমিকা অসাধারণ। এখন ভারতের ভারতের যে প্রতিনিধি, সে বলছে ভারত পর্যবেক্ষণ করবে, আমরা বলবো আমরাও আপনাকে পর্যবেক্ষণ করব, আপনি আমার স্বার্থ বিরোধী কাজ করছেন কিনা। কিন্তু চাইনিজ অ্যাম্বাসেডার যে উদ্ধত দেখিয়েছে,
এটাও আমাদের জন্য লজ্জাজনক। আমরা কি এতিম নাকি? চাইনিজ হাই কমিশনারকে বলতে হবে, অ্যাম্বাসেডারকে, কোন দেশ আমাকে হস্তক্ষেপ করবে কি করবে না? তা না, বাংলাদেশ, চায়না, আমেরিকা, ইন্ডিয়া, এই 3 রাষ্ট্রের দ্বন্দ্বের মধ্যে পড়ছে। সেইখানে ব্যালেন্স নীতি যদি নিতে হয়, তারেক জিয়া ঠিক নিচ্ছে, শেখ হাসিনাও ঠিক নিচ্ছে, এবং এইটা নিয়ে তর্ক অনেক করতে পারে সারোয়ার ভাই, এটা আবেগ থেকে। আমি জানতে চাই শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে কি কি চুক্তি করে দেশ বেচে দিয়েছে। অবাস্তব, ছোটবেলা থেকে এগুলো কথা শুনে আসছি। বরং শেখ হাসিনাও আমেরিকার সঙ্গে ব্যালেন্স করছে, ইন্ডিয়ার সঙ্গে করছে, চায়নার সঙ্গে করেছে। শেখ হাসিনা পাকিস্তানি ইমরান খানকেও ফোনে কথা বলে বলছে, আপনারা সরি চান, আমরা নর্মাল সম্পর্ক করব। আমিও এখন মনে করি পাকিস্তান মাপ চাক, আমরাও নর্মাল সম্পর্ক করব। তাই বলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমার দেশ বিকিয়ে দেব আর বলবো যে চামচামি যদি করতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করতে হবে? নো, চামচামি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করব না, ভারতের সঙ্গেও না, পাকিস্তানের সঙ্গেও না, চায়নার সঙ্গেও না। এবং বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি আমি আস্থাশীল। উনি 2 দেশ ঘুরেছে, আরো দেশ যাবে, নিশ্চয়ই ইন্ডিয়া যাবে, আমেরিকা যাবে, পাকিস্তান যাবে। আমাদের জাতীয় স্বার্থ দেখতে হবে। ভারত পাকিস্তান, ভারতের স্বার্থ দেখাও যেরকম দেশদ্রোহীর কাজ, পাকিস্তানের স্বার্থ দেখাও দেশদ্রোহী কাজ। আর পাকিস্তান কোনো মতেই মডেল রাষ্ট্র না, ভারতও না। আমরা আমাদের স্বাধীন, শেষ করে দেওয়ার 10 সেকেন্ড, আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি এইটা আজকে থেকে না। জাতির জনক বঙ্গবন্ধু 3 মাসের মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য ভারতে পাঠিয়ে দিয়েছিল। মার্কিন সৈন্য এখনো সৌদি আরবে আছে। এবং বঙ্গবন্ধুর সময় ওআইসি সম্মেলনে বাংলাদেশ গিয়েছে ভারতের অনুরোধ উপেক্ষা করে। সেইটা আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা বিভিন্ন সময় ফলো করেছে। কম বেশি ডেভিয়েশন হতে পারে, এবং জনাব তারেক রহমান নিশ্চয়ই সেই ঐতিহ্যকে ধারণ করে সবার সঙ্গে একটা ব্যালেন্স নীতি রাখবে। বাংলাদেশের স্বার্থ সবার আগে, তারপরে প্রতিবেশী, প্রতিবেশী সবার সঙ্গে। এগুলো নিয়ে উত্তেজনা করা মানে আপনাদের মিডিয়া হাইপ বাড়ানো। কাজের কাজ হচ্ছে এখন দরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, বিচার বিভাগকে স্বাধীন করা, দুর্নীতিবাজদের কিভাবে বিচার করা যায় এইটা নিয়ে আলাপ করা। এইটা যদি আপনি আলাপ না করেন, হয়তো বিরোধিতা করে আর সবাইকে মহারাজা মহারানী বানিয়ে লাভ নাই। প্রত্যেক আন্দোলনই প্রশ্নের মধ্যে থাকে, কোনো আন্দোলনকে প্রশ্ন করা যাবে না, এই ধারণাই হচ্ছে ফ্যাসিস্ট ধারণা। ধন্যবাদ। মত প্রকাশের স্বাধীনতা, আমরা বলছি যে আগে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এখন আছে। কিন্তু আরেকটা শব্দ বলি, কিছু জিনিস বাড়াবাড়ি করেন আপনারা মানে আপনি বলছি না, অনেকে। এই যে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার যে উপদেষ্টা জাহিদ, যে টকশোর কারণে বিএনপিতে জায়গা পেয়েছে উপদেষ্টা, সে তার পুরা ফেসবুক লাইভ টকশো পুরা শেখ হাসিনার আমলে বাংলাদেশে বসে করেছে। আপনি তো লন্ডন থেকে করেছেন, আমি আর সারোয়ার ভাই বাংলাদেশে বসে করেছি। কাজী কখনো কখনো অতিরঞ্জিত করেন না। জাহিদ একদিনের জন্য গ্রেপ্তার হয়নি, কাজী আগে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। না না, আমি বলতেছি মানুষ বলতো আর কি স্বাধীনতা, মানুষ যারা বলতো তারা নিজেও, আমি তো উদাহরণ দিলাম, আমি তো উদাহরণ দিলাম। জাহিদের বিরুদ্ধে কোনো কেস হয়েছিল? কোনো কেস হয়নি। আপনারা দুজন বরাবরই বলেছেন। আমি ব্যারিস্টার সারোয়ার হোসেন, এই যে টকশোতে কথা বলার কারণে আমরা দেখছি যে মানে এখন মামলা হয়নি বা গ্রেফতার হচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক ধরনের মানে যেভাবে, আমি আর শেষ করি, বরং আনিস আলমগীর গ্রেফতার হয়েছিল ইউনূসের আমলে, ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য। আর জাতির উদ্দেশ্যে ভাষণে ওই মহাভণ্ড ইউনূস বলেছিল আপনাদের মন খুলে আমাদের সমালোচনা করেন, এগুলো বলেন।